নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে একটু নতুন ধরনের গল্প। নতুন ঠিক নয়, খানিকটা ভুতুড়ে, খানিকটা ভূত ভূত ভাব, এইসব আর কি। যাগ্গে শুনুন, দেখুন কি এনেছি। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের এক অন্যতম বিখ্যাত ব্যক্তি। তিনি যেমন রহস্য রোমাঞ্চ সিরিজও লিখেছেন, তেমন আবার কিছু আধা ভৌতিক ভৌতিক গল্পও লিখেছেন। সেই হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভয়ার্ত দুর্যোগে গল্পটি শুনুন, শুনে আপনারা নিজেরাই বিচার করুন এটা কি ভৌতিক নাকি আধা ভৌতিক। যাচ্ছিলাম ডায়মন্ড হারবারের দিকে, আমি আর আমার বন্ধু অমল। পথের মাঝখানে গেল মোটরসাইকেল খারাপ হয়ে। সেখান থেকে ডায়মন্ড হারবার মাইল চারেকের বেশি হবে না। স্থির করলাম সাইকেল চালাতে না পারি পদযুগলকে চালিয়েই এটুকু পথ পার হয়ে যাব। কিন্তু সেদিনকার যাত্রাটাই ছিল খারাপ। মাইল খানেক পথ এগিয়ে যেতে না যেতেই গোটা আকাশটা মেঘে মেঘে কালো হয়ে উঠল। চারিদিকে ঠান্ডা বাতাস ছোটাছুটি শুরু করলে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। অবিলম্বে আত্মরক্ষা করা দরকার। কিন্তু পথের দুই দিকেই মাঠ করছে শুধু ধুধু, মাঝে মাঝে খালবিল, বড় বড় গাছ আর ঝোপঝাড়। এখানে আশ্রয় মিলবে কোথায়? অমল একদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলল, ওই বাঁশবাগানের ওপাশ থেকে একখানা বাড়ির মাথা দেখা যাচ্ছে না? আমি ভালো করে দেখে বললাম, বাড়ি বলেই তো মনে হচ্ছে। টপ করে আমার নাকের ডগায় পড়লো বৃষ্টির মস্ত ফোঁটা। আমি বললুম, ছোট অমল, ছোট, এক ফোঁটা বৃষ্টি আমার নসিকাকে সবেগে আক্রমণ করেছে। দুজনে প্রাণপণে ছুটতে লাগলুম। বাঁশ বাগান পেরিয়ে দেখলুম চারিদিকে পুরনো পাঁচিল দিয়ে একখানা মাঝারি দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরটা গোরস্থানের মতন স্তব্ধ এবং তার ফটকেও তালা লাগানো। এখন উপায়? এমন সময়ে বৃষ্টি নামলো, বেশ বড় বড় ফোঁটা। আমি তাড়াতাড়ি বললুম, যা থাকে কপালে পাঁচিল ডিঙিয়ে ভেতরে তো চলো, এ বাড়িতে তো কেউ নেই সেটা বোঝাই যাচ্ছে। অমল প্রতিবাদ করতে উদ্ধত হলো, কিন্তু বৃষ্টির বিক্রম হঠাৎ আরো বেড়ে উঠতেই তার প্রতিবাদের চেষ্টাও একেবারে ব্যর্থ হয়ে গেল। পাঁচিল ডিঙোতে দেরি লাগলো না। পাঁচিলের পরেই খানিকটা খোলা জমি, সেখানে বোধহয় আগে বাগান বাহার ছিল, কিন্তু এখন আগাছা ছাড়া আর কিছুই নেই। সামনে একটা ছোট পুকুর, কিন্তু জলের ওপর এমন ছিদ্রহীন পানার প্রলেপ যে পুকুরটাকে মনে হচ্ছে সবুজ ক্ষেত। আমরা যখন একতলা দালানের সামনে গিয়ে দাঁড়ালুম তখন সারা আকাশ আচ্ছন্ন করে যেন বিশ্বব্যাপী জলপ্রপাত ঝরে পড়েছে এবং জলে ভিজতে ভিজতে বাতাস গাছপালার ভেতরে ঢুকে মহা হইচই লাগিয়ে দিয়েছে। এদিকে ওদিকে উঁকি ঝুঁকি মেরে আমি বললুম, ওহে অমল, বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে এখানে অনেকদিন কোনো মানুষ বাস করেনি। অমল বললে, তাহলে একটা ঘরের ভেতরে গিয়ে দাঁড়াই, এখানে তো জলের ছাট আসছে। আপত্তি নেই, কিন্তু দরজা খোলা পাবো কি? অমল এগিয়ে গিয়ে সামনে একটা দরজা ঠেলা দিল। দরজা ভেতর থেকে বন্ধ। তারপর সে অন্য দরজাগুলোও পরীক্ষা করে দেখল, সব দরজাই ভেতর থেকে বন্ধ। আমি বললুম, এই দরজাগুলো ভেতর থেকে বন্ধ করে বাড়ির মালিক বোধহয় পেছনের কোনো দরজা দিয়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু এই বৃষ্টিতে বাড়ির পেছনে যাই কেমন করে? তাহলে এখানেই আমাদের বিশ্রাম। পেছনে যাওয়ার জন্য আমি স্নান করতে রাজি নই। হঠাৎ একটা কনকনে ঠান্ডা দমকা বাতাস সর্বাঙ্গ কাঁপিয়ে আমার পাশ দিয়ে চলে গেল এবং সঙ্গে সঙ্গে ত্রাম করে দরজাটা খুলে গেল। চকিতে ফিরে দেখি অমল সর্বপ্রথম যে দরজাটায় ধাক্কা মেরেছিল সেটি আর বন্ধ নেই। অমল হতভম্বের মতন আমার মুখের পানে তাকালো।
আমি হেসে বললুম, অমন করে তাকিয়ে দেখছো কি? দরজাটা তুমি ভালো করে ঠেলে দেখোনি। পুরনো দরজা তো এঁটে গেছিল বোধহয়, এখন দমকা হাওয়ায় খুলে গেল। অমল মাথা চুলকাতে চুলকাতে বলল, আমাকে অবশ্য সেই কথা মানতেই হবে, কিন্তু আমার যত দূর মনে পড়ছে আমি কিন্তু ভালো করেই ঠেলেছিলুম। পাগল নাকি? হ্যাঁ, তুমি কি বলতে চাও? ভূত এসে আমাদের দরজা খুলে দিলে? সে কথাই বা বলবার উপায় কই, আমরা তো ভূতেদের জন্য রাতটাই রিজার্ভ করে রেখেছি। কিন্তু এখন হচ্ছে বেলা 2টো। এ সময় কোনো অভদ্র ভূতও কোনো পুরো বাড়িতে অনধিকার প্রবেশ করতে চাইবে না। চলো ঘরের ভেতরে গিয়ে দাঁড়াই। ঘরের ভিতরে ঢুকলুম। চারিদিকেই অযত্ন ও মলিনতার চিহ্ন। দেওয়ালের চুন বালি খসে পড়েছে, কার্নিশের কোণে কোণে চামচিকেরা বাসা বেঁধেছে, মেঝের উপরে বোধহয় 2 ইঞ্চি পুরু ধুলো জমে রয়েছে। একদিকে খান 2 কাঠের চেয়ার আর একদিকে একখানা খাট। দূর থেকেই অবাক হয়ে দেখলুম এই ধুলো ও শ্রীহীনতার রাজ্যেও খাটের ওপরে যে বিছানাটা পাতা রয়েছে তা ধবধবে সাদা। তাহলে এমন ঘরেও কি কেউ বসবাস করে? নিজের বিছানাটুকু পরিষ্কার রাখতে পেরেই সে খুশি। এই বছরের পর বছর জমে থাকা ধুলোর স্তূপ তার নজরে পড়ে না। আশ্চর্য মানুষ তো। অমল কাঁপতে কাঁপতে বলল, উফ, আরে শীতটা বড্ড বেড়ে গেল না? এই ঘরটায় ঠান্ডা কিন্তু বাইরের চেয়েও বেশি। সত্যিই তাই। প্রত্যেকবার নিঃশ্বাস টানছি আর মনে হচ্ছে যেন খানিকটা করে অদৃশ্য বরফ আমার বুকের ভেতরে ঢুকে যাচ্ছে। এতটা অসম্ভব শীতের কারণটা কি? একটা দরজা ছাড়া ঘরের আর সব জানলা দরজা তো বন্ধ। ঘরটা আর যাই হোক স্যাঁতস্যাঁতে বলেও বোধ হচ্ছে না। তবু কি হচ্ছে? হঠাৎ আর একটা ব্যাপার দৃষ্টি আকর্ষণ করলো। যে দরজাটা খোলা তার সামনে থেকে মেঝের ওপর দিয়ে এক সার পায়ের দাগ সামনে চলে গেছে খাটের দিকে। আচ্ছা, এই দৃশ্যটা তো এতক্ষণ চোখে পড়েনি। অমলকে ডেকে দাগগুলো দেখালুম। সে বলল, কেউ খালি পায়ে এই ধুলো মারিয়ে ওই খাটে গিয়ে উঠেছিল। আমি মাথা নেড়ে বললুম, উঠেছিল নয়, এক্ষুনি উঠেছে। তার মানে? আরে দাগগুলো দেখে বুঝতে পারছো না? এগুলো হচ্ছে ভিজে পায়ের দাগ। ভালো করে লক্ষ্য করো। পায়ের জলে ধুলো এখনো ভিজে রয়েছে। কেউ এই মাত্র বাইরের বৃষ্টি ছেড়ে আমাদের মতোই ঘরের ভেতরে এসে ঢুকেছে। তবে আমাদের পায়ের জুতো আছে আর সে এসেছে খালি পায়ে। ঘরের চারদিকে চোখ বুলিয়ে অমল বলল, কিন্তু সে কোথায়? সে কখন এলো? ঘরের আর সব দরজা জানলা বন্ধ। সে এলোই বা কখন আর ঘর থেকে বেরিয়ে বা গেল কখন? অদৃশ্য মানুষ শোভা পায় এইচ.জি. ওয়েলসের উপন্যাসেই। বাস্তব জীবনে এ সমস্ত হচ্ছে এক বড় অর্থহীন কৌতুক। কিন্তু ঘরের ভিতরে কেউ যে এক্ষুনি ঢুকে আবার বেরিয়ে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে এসেছিল সে চুলোয় যাক, কিন্তু আমি যে শীতে মলুম আর তো সইতে পারছি না। তার কথা কানে না তুলে আমি পায়ের দাগগুলো ধরে খাটের দিকে অগ্রসর হলুম। কিন্তু যতই এগিয়ে যাই যেন শীত ততই বেড়ে ওঠে। খাটের পাশে গিয়ে দাঁড়ালুম। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। রোজ যেন খুব যত্ন করেই চাদর পাতা হয়। মাথার বালিশটা মাঝখানে বসে গিয়েছে, যেন কেউ একটু আগেই ওখানে মাথা রেখে শুয়েছিল। তাই কেবল নয়, বালিশের ওপর জলের দাগও রয়েছে, যেন এখানে কেউ ভিজে মাথা রেখেছিল। আর একটা আশ্চর্য ব্যাপার অনুভব করলুম। উনুনের কাছে গেলে যেমন আগুনের আঁচ পাওয়া যায়, এই বিছানার পাশে দাঁড়িয়ে তেমনি যেন শীতের আঁচ পাওয়া যাচ্ছে। হতে পারে এটা আমার মনের ভ্রম, কিন্তু এমন সত্যিকার ভ্রম আমার আর কখনো হয়নি।
সেই দিনের আলোতেও আমার বুকের কাজটা ছমছম করতে লাগলো। ভয় পাওয়ার মতন তো বিশেষ কিছু দেখিনি, কিন্তু কেবলই মনে হচ্ছে পোড়ো বাড়ির এই স্তব্ধ ঘরের মধ্যে আমরা দুজন ছাড়া এমন এক তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আছে যে আমাদের মতন স্বাভাবিক নয়, যার কাছে থাকা আমাদের উচিতও নয়। বিছানার ওপর ঝুঁকে পড়ে ভিজে বালিশটা পরীক্ষা করতে লাগলুম, কিন্তু ও আবার কি? কান পেতে 2 মিনিট ধরে শুনলুম, তবু নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারলুম না। অমল আমাকে ডাক দিয়ে বলে, ওহে, ওখানে অমন সঙের মতন দাঁড়িয়ে আছো কেন? চলো, এই বিশ্রী ঘরটা ছেড়ে বাইরে যাই, বৃষ্টি থেমে এসেছে। অমল, একবার এখানে এসো তো। কেন? এখানে আবার নতুন কি আবিষ্কার করলে হে? ওরে বাবা, ওখানটা যে আরো ঠান্ডা। হোক গে ঠান্ডা। কান পেতে শোনো দেখি, কিছু শুনতে পাচ্ছ? কি সর্বনাশ! কি শুনছো অমল? কার নিঃশ্বাসের শব্দ? না না, এ অসম্ভব, এ আমার সোনার ভ্রম। ভ্রম নয় অমল, ভ্রম নয়। তুমিও শুনছো, আমিও শুনেছি, আর নিঃশ্বাসের শব্দ এখনো হচ্ছে। অমল বিছানার বালিশের উপর হাত বাড়ালো, কিন্তু তারপরে ভয়ানক এক আর্তনাদ করে বিদ্যুতের মতন খাটে উঠে গেল। তারপরেই খাটখানা হঠাৎ মচমচ করে উঠল। কেউ যেন ধর্মর করে বিছানার উপর উঠে বসলো। অজানা একটা বিষম ভয়ে আমিও তাড়াতাড়ি পিছিয়ে পড়লুম, এবং তারপরেই মনে হলো একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া যেন আমার পাশ দিয়ে হুস করে চলে গেল ঘরের খোলা দরজাটার দিকে। প্রায় 5 মিনিট ধরে আমরা দুজনেই সেই ঘরের ভেতরে আচ্ছন্ন ও আড়ষ্টের মতন দাঁড়িয়ে রইলুম। তারপর প্রথমে কথা কইল অমল। বিবর্ণ মুখে থেমে থেমে বলল, বুঝতে পারছো, ঘরের ভেতরে কিন্তু আর একটুও ঠান্ডা হাওয়া নেই। না, নিঃশ্বাসের শব্দও আর শোনা যাচ্ছে না। কিন্তু অমল বালিশের উপর হাত বাড়িয়েই, তুমি অমন চেঁচিয়ে উঠলে কেন? বলছি, কিন্তু ভগবানের দোহাই, আগে ঘর থেকে বেরিয়ে এসো, নইলে আমি পাগল হয়ে যাব। বাইরে বেরিয়ে এলুম। বৃষ্টি তখন ধরে গিয়েছে। অমল বলল, আমার হাত বালিশ ছুঁইনি, কিন্তু আমার হাত গিয়ে পড়ল ঠিক যেন একখানা ঠান্ডা কনকনে জল মাখা মরার মুখের ওপর। অবাক হয়ে ভাবতে লাগলুম, এ সবই কি ভ্রম? আমাদের দেহ অনুভব করছে প্রচন্ড শীত, চোখ দেখছে জলে ভেজা তাজা পায়ের দাগ, কান শুনছে শ্বাস প্রশ্বাসের শব্দ, এবং অমলের হাত ছুঁয়েছে একখানা জল মাখা মরার মুখ। সবই কি কল্পনা? কাছের গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে জানলুম, ওই বাড়িতেই মানিকচন্দ্র বসু নামে এক ভদ্রলোক সপরিবারে বাস করতেন। 5 বছর আগে হঠাৎ কলেরা রোগে মানিকবাবুর মৃত্যু হয়। স্বামীর শোক সইতে না পেরে মানিকবাবুর স্ত্রীও খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে ও বাড়িতে আর কেউই বাস করতে পারে না। ধন্যবাদ। শেষ হলো আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের রচিত। কেমন লাগলো অবশ্যই জানাবেন।